সেই অনুষ্ঠানে ফিরে যেতে চাই। এখন আমাদের পবিত্র হামদ পরিবেশন করবেন আর রাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল, তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল, তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয় ফুল সুরভিত হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। তোমার খুশিতে রং ধনু উঠে আকাশে আকাশে, তোমারই ছন্দ গুঞ্জরি উঠে বাতাসে। তোমার খুশিতে রং ধনু উঠে আকাশে, তোমারই ছন্দ গুঞ্জরি উঠে বাতাসে। তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো, তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো। তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো, তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো। তোমার আমিও বাণী হৃদয়ে আমার সুর সঙ্গীত হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। মারহাবা, খুবই চমৎকার, অসাধারণ অসাধারণ। আর রাফিকে অসংখ্য ধন্যবাদ। আমিরাতুন নিসা ও ডাক্তার মোহাম্মদ আসলামউদ্দিন স্যারকে এবং আমিরাতুন নিসাকে যৌথ সঙ্গীত পরিবেশনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাইকে ঈদ মোবারক। শুরুতেই বলি যে আমরা বিশেষ করে আমি কোনো প্রফেশনাল শিল্পী নই, জাস্ট ঈদ আড্ডায় আপনাদের সামনে হাজির হওয়ার জন্যই আমার এই ছোট্ট পরিবেশনা। যারা সঙ্গীত প্র্যাকটিস করেন তারা অবশ্যই জিনিসটাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, মার্জনীয় দৃষ্টিতে দেখবেন। তো আমরা
আমাদের ইয়েতে যে সঙ্গীতটা পরিবেশন করব, যদিও আমার বেবি উনি প্র্যাকটিস করেন, বাট আমি কিন্তু প্রফেশনাল কেউ না, এই সঙ্গীত জগতের কেউ না। তো সবাই একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকায় মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয় খুকু আয়, আয় খুকু আয়, খুকু আয়, আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় খুকু আয়, আয় খুকু আয়। সিনেমা যখন চোখে জ্বালা ধরায়, গরম কফির মাজা জুড়িয়ে যায়, কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি, মনে হয় বাবা জাদু বলতো আমায়, আয় খুকু আয়, আয় খুকু আয়, খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার সাথে আয় এখনি, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে, কাজ থেকে নে না তুই আমায় কেড়ে, আয় খুকু আয়, আয় খুকু আয়। দোকানে যখন আসি সাজবো বলে, খোপাটা বেঁধে নেই ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখন চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় আয় খুকু খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার কাছে আয় মামনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন খোপা বেদেশি তুই, কেমন কাজল দিলি কালো চোখে, আয় খুকু আয়, আয় খুকু আয়। ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায়, জানি না কজনে আমার মতন মিষ্টি সে পিছু রাগ শুনতে যে পায়, আয় খুকু আয়, আয় খুকু আয় খুকু আয়, খুকু আয়, আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্ট বেলা তোর ফিরিয়ে আনি, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়।
খুকু আয়। ধন্যবাদ সবাইকে। বাপ কে বেটা ঘোড়াই কে ছেলে। এতদিন জানতাম সম্মানিত শ্রদ্ধেয় ডাক্তার আসলাম উদ্দিন স্যার একজন অভিভাবক, একজন গুণী ডাক্তার, কিন্তু আজকে যে মামুনির সাথে আমিরাতুন নিসা সাথে যে যৌথ সঙ্গীত পরিবেশন করলো, এত সুন্দর, এত চমৎকার, এত কণ্ঠস্বর ভালো, এটা কিন্তু আমাদের কারো জানা ছিল না। আজকে কিন্তু আমরা এটা জানতে পারলাম যে আসলাম উদ্দিন স্যারও সুন্দর গান করতে পারেন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত আসলাম উদ্দিন স্যার। তিনি সমাপনী বক্তব্যের মাধ্যমেই আজকের অনুষ্ঠান শেষ করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে আবার ঈদ মোবারক। তো আমি আমার সমাপনী বক্তব্যের আগে ছোট্ট একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, যাতে এখান থেকে আসলে আমার জীবনের একটা কিছু ধারণা বা আমার জীবনের একটা পরিবর্তন হয়। সেই অভিজ্ঞতাটা হয়তোবা আমার মনে হচ্ছে যে আপনাদের সাথে যদি শেয়ার করি, বা এখানে যারা সোনামণি যারা আমাদের এই পারফরমেন্সে অংশগ্রহণ করেছে, তাদেরও হয়তোবা কোনো কাজে আসতে পারে বলে আমি মনে করি। এইজন্য আমি আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করব। আসলে আমার হয়তো এখানে ২-১ জনে জানেন, আমি বাংলাদেশ চলচ্চিত্রের ২ টি ছবিতে অভিনয় করেছি। তো ১ম ছবির একটা অভিজ্ঞতা আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। ঠিক কিছুক্ষণ আগে যে কথাটা বলেছিলাম যে আমি কোনো প্রফেশনাল শিল্পী নই। একইভাবে প্রফেশনাল কোনো আমি অভিনেতাও নই। প্রফেশনালি ডক্টর। যখন আমি ওই অভিনয়ের সুযোগ পেলাম, আমার কোনো যোগ্যতা নেই। অভিনয় কেমনে করতে হয়, কিভাবে ডায়ালগ ডেলিভারি দিতে হয়, ক্যামেরার সামনে কিভাবে দাঁড়াতে হয়, কোনো অভিজ্ঞতা নেই। তবে সুযোগ। তো আমার এক ওস্তাদ বলতো যে, "জীবনে যদি কোনো সুযোগ আসে, সুযোগকে কখনো হাতছাড়া করো না।" তো আমার ওস্তাদের সেই কথা অনুযায়ী যেই আমার সুযোগ আসলো, আমার কেন জানি মনে হলো সুযোগটাকে হাতছাড়া করব না। এখন যখন আমি এতে যেখানে অভিনয় মানে শুটিং হচ্ছে, আমাদের এই যে পোবাইল বাঁধন, অনেকেই জানেন এলাকাটা আমাদের পাশেই, গাজীপুরে। তো আমি যখন ওখানে সেটে উপস্থিত হয়েছি, তো আমি জিজ্ঞেস করলাম আমাদের সম্মানিত যিনি পরিচালক, ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার মানে আর্টিস্ট কে, মানে আমি কার সাথে অভিনয়টা করব, বা আমার অভিনয়টা কিসের উপরে। আমাকে পরিচালক মহোদয় বললেন যে আপনার যখন শুটিং শুরু হবে তখন বলে দেওয়া হবে, এখন অন্যদেরই চলতেছে, আপনি একটু এদেরটা দেখেন। যখন শুরু হলো তখন দেখি বাংলাদেশের এমন একজন লোকের সাথে আমার ডায়লগ, মানে সত্য কথা বলতে আমার হাত পা আগেই কাঁপা শুরু করছে। বাংলাদেশের কিংবদন্তি পরিচালক কাজী হায়াৎ স্যার হলো আমার বাবার, অভিনয় করছেন, আমি হলাম তার ছেলে। তো বুঝতেই পারছেন যে এই ধরনের একটা পরিবেশ, মানে আমার তো মানে কি ডায়লগ বলবো, তার আগেই তো শুরু হয়ে গেছে কাঁপুনি। কিন্তু যখন এটা শুনছি তখন আমি একটা জিনিস, মানে একটা শর্ট যাচ্ছে যে ওনার সাথে আমার সরাসরি ডায়লগটা দিতে হবে না, আমার ডায়লগটা দিতে হবে হলো, অর্থাৎ ওই ছবির যে পরিচালক, উনিও কিংবদন্তি পরিচালক শেখ শামীম, উনার সাথে। তা আমি প্রথম অবস্থায় মনে করছি যে যেহেতু মানে যে পরিচালকের ছবি ওনার সাথেই বসে বলতে হবে কথাগুলো, সমস্যা হবে না। তো আমার অভিনয়টা ছিল হলো ঘুষখোর অফিসার।
তো আমি যথারীতি গিয়ে টেবিলের সামনে চেয়ারে বসলাম। তো বসার সাথে সাথে একটা জিনিস, আহ, মানে আমার পরিচালক, যিনি আমার কো-আর্টিস্ট, আমার সাথে সহ অভিনয় করছেন, বা আমি ওনার সাথে সহ অভিনয় করছি, তো উনি পাশেই বসা, পাশের চেয়ারে। তা আমরা একই সাথে উম, মানে নায়ককে, ওই ছবির যে নায়ক, তাকে আমরা একটা অফার দিব, এই জাতীয় একটা ডায়লগ। তো ওখানে উনি লক্ষ্য করলেন যে আমার অভিনয়টা হচ্ছে ঘুষখোর অফিসার। তার মানে আমি যে চেয়ারে বসছি, আমি যে খর্বাকৃতি মানুষ, তো ওই চেয়ারের সাথে, ক্যামেরার সাথে আর আমার চেহারার সাথে কোনো কিছু মিলে না। তো একজন আসলে শিক্ষক বা একজন পরিচালক, তারা দূরদর্শী থাকেন সচরাচর। তো উনি সাথে সাথেই একজন ওয়েটারকে ডাক দিয়ে বললেন যে গত রাতে যে নায়ক এবং নায়িকা ঘুমিয়েছে যে বালিশে, এই বালিশ দুটো নিয়ে আসো। তা আমি, আর সবাই তো হু হু করে হেসে দিছে, যে ভাবছে যে আসলে এ হলো নতুন, জীবনে কখনো ডায়লগ দেয় নাই, ক্যামেরার সামনে কিভাবে বসতে হয় তাও জানে না, আবার হলো ঘুষখোর অফিসার, এখন দেহ মোবারক বলতেছে যে এইটার জন্য পারফেক্ট না, ক্যামেরা এটাকে নিতেই আছে না, যে একজন ঘুষখোর অফিসার, এটা বোঝাও যাচ্ছে না। তো মনে করছে যে পরিচালক হয়তো এটা দিয়ে ওনার ঘুম পাড়াবে, এই দুইটা বালিশ নিয়ে আসতে বলছে। মানে সবাই এটা ভেবে আর কি হেসে দিছে। তা আমি কি করব? জানেন তো, হাসি হলো ছোঁয়াচে, একজন হাসলে আরো 10 জনে হাসে, হাসি কিন্তু ছোঁয়াচে। তো আমিও সাথে সাথে হাসতেছি। তো হাসার পরে একটা জিনিস উপকার হয়েছে, যে আমার যে টেনশনটা ছিল কিছুটা মানে কমে আসছে। তো যথারীতি বালিশ আসলো, আসার পরে ঘটনা উল্টা। তো বালিশ আসার পরে পরিচালক বলতেছে যে ওনার চেয়ারের উপরে বালিশ দুটো দিয়ে দাও। তো আমি দাঁড়ালাম, চেয়ারের উপরে বালিশ দুটো দেওয়ার পরে আমাকে তার উপরে বসায় দিলেন। এইবার ঠিক আছে, এইবার এইবার কারণ পরিচালক যখন বলছে ঠিক আছে, তাহলে আমার কিছু ঠিক আছে। তো যথারীতি ওখানে ডায়লগ দিলাম, আমার শর্ট, উনি বললেন কাট, আমি বুঝতে পারলাম যে আমি এখন কাট, মানে ওখান থেকে আমি বিদায় আসলাম। যাই হোক, তো এখান থেকে একটা জিনিস, আমার জীবনের অভিজ্ঞতা, যে ওই চেয়ারে শুধু একটা বালিশের ভিতরে শুধু তুলা এবং কাপড় ছিল না, ওটা ছিল একজন পরিচালক বা একজন শিক্ষকের সততা, প্রাজ্ঞতা, বিজ্ঞতা, বিশেষ করে তার যে মানে তার যে ছাত্র বা তার যে অনুরাগী, তার যে অনুসারী, তাদেরকে উপরে ওঠানোর একটা দৃঢ় প্রতিজ্ঞা। তো আমি যে জিনিসটা ওখান থেকে শিখলাম, যে একজন শিক্ষক যদি বা একজন পরিচালক যদি চেষ্টা করে মানুষকে তার উচ্চতায় নয়, তার যে সম্মান বোধের দিক, যেটাকে বলে সম্মানিত করতে পারেন। তো আপনাদের সবাইকে এই ঈদ আড্ডায় আবারও স্বাগত।